রাহুল এমনিতে খুব সাহসী ছেলে, কিন্তু এখন একেবারে দিশেহারা হয়ে পড়ে। কি করবে, কোথায় লুকোবে যখন ঠিক করতে পারছে না, সেই সময় চাপা ঘষা ঘষা গলায় কে যেন বলে ওঠে, কোনো ভয় নেই, ডান পাশে সিঁড়ি আছে, সোজা ছাদে চলে যাও। রাহুল চমকে ওঠে, তার সারা গায়ে কাঁটা দেয়। ভয় কাঠ হয়ে চারপাশে তাকাতে থাকে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। সেই গলাটা আবার শোনা যায়, দাঁড়িয়ে থেকো না, ওরা এসে পড়ল বলে। সাহস করে এবার রাহুল জিজ্ঞাসা করে, কাদের কথা বলছেন? যারা তোমাকে তাড়া করে নিয়ে এসেছে। আপনি কি করে জানলেন? ছাদের আলসের কাছে দাঁড়িয়েছিলাম, চোখে পড়ল। আপনি কে? তোমার বন্ধু, চলো শিগগিরই চলো। একরকম তাড়া দিয়ে দিয়ে রাহুলকে অদৃশ্য কেউ সিঁড়ির দিকে নিয়ে যায়। নমস্কার, গল্পের আসরিক মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি পাঠ করব প্রফুল্ল রায় রচিত একটি ছোট গল্প, পুরনো রাজবাড়িতে। প্রফুল্ল রায়, তিনি উপন্যাস এবং ছোট গল্প সহ প্রায় ১.৫ শতাধিক বই লিখেছেন। তার প্রথম উপন্যাস ছিল পূর্ব পার্বতী। এছাড়াও তার অন্যান্য সাহিত্য কীর্তিগুলি হল কেয়া পাতার নৌকা, শতধারায় বয়ে যায়, উত্তাল সময়ের ইতিকথা, নোনা জল মিঠে মাটি প্রভৃতি। আজকের গল্পের মুখ্য ভূমিকায় রাহুল, সুবল, স্বপন এবং নির্মল। শুরু হচ্ছে আজকের গল্প পুরনো রাজবাড়িতে। সঙ্গে থাকুন। শান্তনুদের বাড়ি থেকে বেরোতেই গরম বাতাসের ঝাপটা এসে লাগলো রাহুলের চোখে মুখে। রোদে ঝাঁঝা করছে চারদিক। কবছর ধরেই কলকাতার আবহাওয়া ভীষণ বদলে যাচ্ছে। গরম পড়তে না পড়তেই এখন লু বইতে থাকে। দিনের তাপ ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়ে যায়। খবরের কাগজে এ নিয়ে আজকাল প্রায় লেখালেখি হচ্ছে। ঝোপঝাড় গাছপালা কেটে পুকুর আর জলা জায়গা বুঝিয়ে যেভাবে বিরাট বিরাট উঁচু বাড়ি উঠছে, তার ফলেই নাকি গরমটা হঠাৎ এত বেড়ে গেছে। আর কিছুদিন এভাবে চললে মরুভূমির ক্লাইমেটের সঙ্গে কলকাতার আবহাওয়ার তফাৎ থাকবে না। সাউথ ক্যালকাটার এই পাড়ার নাম কিয়াতলা। এমনিতে জায়গাটা ভারী শান্ত আর নিরিবিলি, কিন্তু এখন এই মে মাসের ভর দুপুরে রাস্তায় কোনো লোকজন নেই। চারপাশ একেবারে ফাঁকা। আগুনের মতো এই গনগনে রোদে কে আর বাইরে থাকবে। রাহুল ১৩ পেরিয়ে সবে ১৪ পা দিয়েছে। একটা বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 8-এ পড়ে সে। থাকে দেশপ্রিয় পার্কের কাছে বিপিনপাল রোডে। ওর বাবা একজন পুলিশ অফিসার, মা একটা হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস। মা বাবার সে একমাত্র ছেলে, তার কোনো ভাই বোন নেই। শান্তনু রাহুলের সবচেয়ে প্রিয় বন্ধু, তারা এক স্কুলে একই ক্লাসে পড়ে। এই দুপুরবেলা কটা ক্যাসেট নেবার জন্য রাহুল কেয়াতলায় এসেছিল। শান্তনুর বাবা একটা নামকরা ইংলিশ ডেইলির স্পোর্টস এডিটর। সারা দেশের মানুষ যারা খেলাধুলা ভালোবাসে তারা সবাই পরমেশ সান্যালকে চেনে। স্পোর্টস নিয়ে কাগজে তো নিয়মিত লেখেনি, ফুটবল বা ক্রিকেটের বড় বড় টুর্নামেন্টের সময় রানিং কমেন্ট্রি বা ধারা বিবরণী দিয়ে থাকেন। বলেন চমৎকার, সেজন্য তার ফ্যানও প্রচুর। পরমেশ মেশোর বিরাট একটা লাইব্রেরি আছে। স্পোর্টসের অসংখ্য বই, ম্যাগাজিন আর ক্যাসেটে সেটা ঠাসা। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সের যত বড় বড় ইভেন্ট সারা পৃথিবী জুড়ে হয়েছে তার সমস্ত ক্যাসেট এখানে পাওয়া যাবে। আর আছে অগুন্তি ফটোর অ্যালবাম, কে নেই সেখানে। ক্রিকেটে হ্যামন্ড লারাউট থেকে বাথম, ওরেল উইক সোবার্স থেকে ব্রায়ান লারা, ব্র্যাডম্যান থেকে বুন, হ্যাডলি, মার্চেন্ট মানকার থেকে রুথ গুলিট, মার্কো ভ্যান বাস্তেন পর্যন্ত সকলের ছবি যত্ন করে সাজিয়ে রাখা হয়েছে। তাছাড়া আছে বুপকা, ক্রিস লুইস, ক্রিস্টেন অটো থেকে ম্যাজিক জনসন, জ্যাকি জয়নার পর্যন্ত সবাই। রাহুল ফুটবল আর ক্রিকেটের পোকা,
কে কটা সেঞ্চুরি করেছে, কে ওয়ার্ল্ড কাপে কটা গোল করেছে, কে 10 সেকেন্ডের নিচে 100 মিটার দৌড়ে রেকর্ড করেছে, সব তার মুখস্থ। তাদের স্কুলের ফুটবল আর ক্রিকেট টিমে প্রথম 11 জনের মধ্যে তার জায়গাটা একদম পাকা। অবশ্য শান্তনুও থাকে ফার্স্ট 11-এ। পরমেশ খুবই পছন্দ করেন রাহুলকে। তিনি ঢালাও পারমিশন দিয়ে রেখেছেন, যখন ইচ্ছে যে কোনো ক্যাসেট বা বই সে নিয়ে যেতে পারে। 7 দিন হলো গরমের ছুটি পড়েছে, আর ছুটিটা পড়তে না পড়তেই শান্তনুরা দিল্লি চলে গেছে। সেখানে ওর ছোট কাকার কাছে থাকেন ওর ঠাকুমা। তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খবরটা আসতেই সবাইকে ছুটতে হয়েছে। কবে ওরা ফিরবে ঠিক নেই। কেয়াতলার বাড়িতে পড়ে আছে কাজের লোকেরা আর শান্তনুর বিধবা পিসি মণিমালা। গরমের ছুটিটা কিভাবে কাটাবে দুই বন্ধু আগে থেকে তার নানা রকম প্ল্যান করে রেখেছিল, কিন্তু শান্তনুর ঠাকুমার অসুখ হওয়ায় সব গোলমাল হয়ে গেল। সময়, বিশেষ করে দুপুরটা এখন আর কাটতে চায় না রাহুলের। তাই সে ঠিক করেছিল শেষ 4টে ওয়ার্ল্ড কাপের সেরা খেলাগুলো ক্যাসেট দেখে দেখে কাটিয়ে দেবে। সেজন্যই আজ তার কেয়াতলায় আসা। একটা পলিথিনের প্যাকেটে 5খানা ক্যাসেট পুড়ে নিয়ে সে যখন বেরোচ্ছে, মণিমালা পিসি বললেন, এই রোদের মধ্যে আর যেতে হবে না, এখানেই ভিসিআর চালিয়ে দেখে নে, বিকেলে বাড়ি যাস। রাহুল শোনেনি, বলেছে, না এইটুকু তো রাস্তা, 10 মিনিটের মধ্যে চলে যাব। আসলে মাকে না জানিয়ে সে চলে এসেছিল। বেশি দেরি করলে খোঁজাখুঁজি শুরু হয়ে যাবে। মা টের পাবার আগেই সে ফিরে যেতে চায়। কেয়াতলার এই রাস্তাটা বাঁ দিকে একটা বাঁক ঘুরে সাদার্ন অ্যাভিনিউতে পড়েছে। সেখান থেকে কোনাকুনি রাস্তা পেরিয়ে ওধারে গেলে রামকৃষ্ণ মিশন অফ কালচারের বিশাল বাড়ি। ওখান থেকে দেশপ্রিয় পার্কে যাবার প্রচুর বাস পাওয়া যায়। রাহুল বড় বড় পা ফেলে সেদিকে এগিয়ে চলল। ঝাঁঝা রোদে রাস্তায় পিচ গলে যাচ্ছে। আশেপাশে লোকজন তো নেই, কাক বা কুকুর টুকুরও চোখে পড়ছে না। যেদিকে যতদূর চোখ যায় গাছপালা, বাড়িঘর সব যেন ঝলসে যাচ্ছে। বাঁকের মুখটায় আসতেই চোখে পড়ল ডান দিকের ফুটপাত ঘেঁষে একটা সবুজ অ্যাম্বাসাডর দাঁড়িয়ে আছে। চুরির ফলার মতো ঝকঝকে রোদে ভালো করে তাকানো যাচ্ছে না, তবু তার মনে হলো গাড়িটার ফ্রন্ট সিটে ড্রাইভার স্টিয়ারিংয়ে হাত দিয়ে বসে আছে। অ্যাম্বাসাডর থেকে রাহুল যখন ফুট 5 দূরে হঠাৎ রাস্তা ফুঁড়ে প্রায় 6 ফিট হাইটের দুটো লোক দুপাশ থেকে তার পথ আটকে দাঁড়ালো। দুজনেরই দারুণ মাস্কিউলার চেহারা। পরনে ট্রাউজার্স আর বুশ শার্ট, পায়ে মোটা সোলের জুতো। একজনের মুখ পরিষ্কার কামানো আর একজনের সরু শৌখিন গোঁফ রয়েছে। কারো বয়সী 27-28 বেশি নয়, দেখে মনে হয় ভালো ফ্যামিলির ছেলে। মাথাটা দ্রুত একবার ডাইনে একবার বাঁয়ে ঘুরিয়ে দুজনকে দেখে নিল রাহুল। ওদের মতলব যে ভালো নয় সেটা মুহূর্তে টের পেয়ে গেছে সে। এই নির্জন দুপুরে এমন কেউ নেই যে তাকে ডাকতে পারে। অনেকটা দূরে সাদার্ন অ্যাভিনিউতে অবশ্য হুসুস করে বাস বা প্রাইভেট কার ছুটে যাচ্ছে, লোকজনও কিছু দেখা যাচ্ছে, কিন্তু এখান থেকে চেঁচিয়ে গলা ফাটিয়ে ফেললেও ওরা শুনতে পাবে না। কাজেই মাথাটা এখন ঠান্ডা রাখতে হবে এবং সুযোগ পাওয়া মাত্র সাদার্ন অ্যাভিনিউর দিকে ছুট লাগাবে। সে তাদের স্কুলের একজন দুর্দান্ত স্প্রিন্টার, 100 মিটার দৌড়ে আর 200 মিটার হার্ডল রেসে ইন্টার স্কুল চ্যাম্পিয়ন। সে একবার ছুট লাগালে এই লোক দুটো তাকে কোনোভাবেই ধরতে পারবে না। সরু গোঁফওয়ালা লোকটা বোধ হয় থট রিডার, মুখ দেখে মনের কথা টের পায়। সে হেসে হেসে বলে, তুমি যে চ্যাম্পিয়ন স্প্রিন্টার তা আমরা জানি, দৌড়াবার চেষ্টা করো না। দেখা যাচ্ছে তার সম্বন্ধে এরা অনেক কিছুই খবর রাখে। রাহুল জিজ্ঞাসা করে, হ্যাঁ, কি চান আপনারা? এই প্রশ্নের উত্তর কেউ দিল না। গোঁফ নেই লোকটা বলল, আমাদের তুমি বন্ধু মনে করতে পারো, আমরা যা বলবো সেই মতো যদি চলো কোনো ভয় নেই। বলতে বলতে ছোট রিভলভারের নল রাহুলের ডান কানের ওপর ঠেকায়, আর সঙ্গে সঙ্গে ওধার থেকে গোঁফওয়ালা আর একটা রিভলভার বার করে তার বাঁ কানের ওপর ছুঁয়ে রাখে। রাহুল বুঝতে পারছিল ওগুলো সত্যিকারের পিস্তল, খেলনা টেলনা নয়। এমন ভয়ানক অবস্থাতেও সে কিন্তু ঘাবড়ে গেল না,
বেশ মজা করেই বলল, এটা কি বন্ধুর মতো কাজ হচ্ছে? উপায় নেই, তোমাকে তো আমরা চিনি, যে কোনো সময় ঝামেলায় ফেলে দিতে পারো, তাই ও দুটো আগে থেকেই বার করতে হয়েছে। রিভলভার দুটোয় সাইলেন্সার লাগানো আছে, গুলি চালালে একটুও শব্দ হবে না। আশা করি সব জানার পর তুমি গোলমাল টোলমাল করবে না। শুধু শুধু রিস্ক নিয়ে কি লাভ? উই এক্সপেক্ট ইউ উড কোঅপারেট উইথ আস। লোক দুটো বেশ শিক্ষিত, যেভাবে ইংরেজি শব্দগুলো গোঁফওয়ালা উচ্চারণ করলো তাতে মনে হয় ইংলিশ মিডিয়ামে সে পড়াশোনা করেছে। রাহুল বলে, অল রাইট, কোঅপারেট করবো, কিন্তু একটা কন্ডিশন আছে। হঠাৎ গোঁফ নেই লোকটা চঞ্চল হয়ে ওঠে, বলে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা ঠিক নয়, কে কখন হুট করে এসে পড়বে। চলো রাহুল বাবু। রাহুলের হাত ধরে সেই সবুজ অ্যাম্বাসেডরটায় তুলে ফেলে ওরা তাকে মাঝখানে বসিয়ে দুপাশে বসে মাথায় রিভলভার ঠেকিয়ে রাখে। ড্রাইভার তক্ষুনি গাড়িতে স্টার্ট দেয়। মুহূর্তে সেটা রামকৃষ্ণ মিশন আর গোল পার্ক ডাইনে রেখে সোজা গড়িয়াহাটে চলে আসে। গড়িয়াহাটের মোড়টায় সবসময় জ্যাম হয়ে থাকে, কম করে 15-20 মিনিট এখানে আটকে থাকতে হয়। তারপর ট্রাফিক পুলিশের সিগন্যাল পাওয়া যায়। রাহুল ভেবে রেখেছিল অ্যাম্বাসেডরটা দাঁড়িয়ে গেলে মুখে তো কিছু বলতে পারবে না, ইশারায় পাশের গাড়ির লোকেদের বুঝিয়ে দেবে তাকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সে সুযোগ পাওয়া গেল না। পুলিশ হাত তুলে সিগন্যাল দিয়ে দিয়েছিল। অ্যাম্বাসেডরটা ঝড়ের গতিতে ডাইনে ঘুরে বিজন সেতুর দিকে চলে গেল। গাড়িতে ওঠার পর গোঁফওয়ালা আর গোঁফ নেই, এরা কিন্তু টু শব্দও করেনি। সিট দ্বারা খাড়া করে চনমনে চোখে চারদিক লক্ষ্য করছিল। কসবা পেরোবার পর লোক দুটোর দুর্ভাবনা অনেকটা কমে গেল যেন। সিটের পেছন থেকে আরাম করে হেলান দিয়ে বসলো তারা, কেননা এদিকটা একেবারে ফাঁকা। দূরে গভর্নমেন্ট হাউজিং স্কিমের একই রকম চেহারার অনেক বাড়িটারি চোখে পড়ে। দুধারের মাঠে গরু আর ছাগল চড়ছে, তবে মানুষ টানুষ নেই। উল্টো দিক থেকে প্রচণ্ড স্পিড তুলে এক একটা প্রাইভেট কার শাঁ শাঁ করে বেরিয়ে যাচ্ছে। একজন বলে, কন্ডিশনের কথা কি যেন বলছিলে? রাহুল বলে, আমার সঙ্গে খারাপ ব্যবহার কিন্তু করতে পারবেন না। আরে না না, তোমার মতো ইন্টেলিজেন্ট ভালো ছেলের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা যায়? আমরা তোমার কোনো ক্ষতি করব না। থ্যাঙ্কস, কিন্তু কি, আপনারা আমাকে কোথায় নিয়ে চলেছেন? সেটা এক্ষুনি বলা যাবে না। আবার যেন সবাই একটু চুপচাপ। তারপর রাহুল জিজ্ঞেস করে, এই যে আপনারা আমাকে নিয়ে যাচ্ছেন, খুনটুন করতে চান নাকি? দুজনেই এবার ভীষণ ম্রিয়মাণ হয়ে পড়ে। গোঁফওয়ালা খুব কাতর গলায় বলে, না না, তুমি তো আমাদের ফ্রেন্ড, তোমাকে আমরা মার্ডার করব নাকি? এমন কথা মুখ থেকে বার করতে পারলে? ঠিক আছে ঠিক আছে, উইথড্র করছি। তবে কি আমাকে কোথাও আটকে রাখতে চান আপনারা? আটকে রাখবো কেন? তুমি আমাদের একজন লাভেবল গেস্ট, কিছুদিন আমাদের কাছে থাকবে। তা কদিন? দ্যাট ডিপেন্ডস। বুঝতে না পেরে রাহুল একবার গোঁফওয়ালা আর একবার গোঁফ নেই এর দিকে তাকায়। গোঁফওয়ালা বলে, আসলে ব্যাপারটা নির্ভর করছে তোমার বাবার ওপর। তিনি যদি আমাদের কথায় রাজি হন 2-3 দিনের ভেতর বাড়ি ফিরে যাবে, না হলে তিনি যদি দেরি করেন তোমার ফেরাটাও দেরি হবে। কিছুক্ষণ চিন্তা করে নিল রাহুল, তারপর বলল, আচ্ছা, বাবার কাছে আপনারা কি চান, টাকা? গোঁফ নেই যেন ভীষণ লজ্জা পেয়েছে, এমন ভাব করে জিভ কাটে, বলে, ছি 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 ছি, তোমার জন্য র্যানসাম চাইব? আমাদের এত খারাপ ভেবো না। র্যানসাম কথাটার মানে যে মুক্তিপণ তা জানে রাহুল। সে বেশ অবাকই হয়। এই ধরনের লোকেরা টাকা আদায়ের জন্য ছেলে মেয়ে চুরি করে নিয়ে যায়, কিন্তু এরা টাকা চায় না। রাহুল জিজ্ঞাসা করে, তাহলে? গোঁফওয়ালা বলে, তোমাকে সোজাসুজিই বলা যাক, তোমার বাবা তো একজন বিরাট পুলিশ অফিসার। এবার আর অবাক হয় না রাহুল। তাদের সম্বন্ধে সব খবর জোগাড় করেই গোঁফওয়ালারা তাকে কিডন্যাপ করেছে। সে আস্তে মাথা নাড়ে। গোঁফওয়ালা বলে,
পরশু উনি আমাদের কজন বন্ধুকে অ্যারেস্ট করেছেন। ওদের ছেড়ে দেবার ব্যবস্থা করলেই তুমি বাড়ি পৌঁছে যাবে। সেই কটা দিন শুধু তোমাকে আমাদের কাছে থাকতে হবে, এই যা। এবার রাহুলের মনে পড়ে যায়, সত্যি পরশু তো বাবা তার ডিপার্টমেন্টের কজন জুনিয়র অফিসারকে নিয়ে একদল ব্যাংক ডাকাতকে ধরেছিলেন। কাগজে সেই খবর বেশ বড় করে বেরিয়েছে। গোঁফওয়ালাদের মতলব হলো তাকে আটকে রেখে ওদের পুলিশের হাত থেকে বের করে আনা। রাহুল কি বলবে ভেবে পায় না। এ ব্যাপারে বন্ধু হিসেবে তোমার কাছে আমরা একটু সাহায্য চাই। কি সাহায্য? আমরা তোমাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখানে টেলিফোন আছে। ফোন করে বাবাকে বলবে উনি যেন আমাদের বন্ধুদের ছেড়ে দেন। বাবা হয়তো মনে করতে পারেন তোমার মতো গলা করে কেউ কথা বলছে, তাই একটা চিঠিও লিখে দেবে, সেটা আমরা ওর কাছে পৌঁছে দেব। এখন আপত্তি করলে বা রাজি না হলে গোঁফওয়ালারা নিশ্চয়ই খুব একটা খুশি হবে না। ওদের চটিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কোথায় ওরা নিয়ে যাচ্ছে, কখন সেখানে পৌঁছতে পারবে জানা নেই, তবু ভাবার মতো খানিকটা সময় নিশ্চয়ই সে পাচ্ছে। পরে ঠিক করে নেবে কি করবে আর কি করবে না। এখন ওদের কথায় সায় দেওয়াই ভালো। রাহুল বলে, আচ্ছা ঠিক আছে, মেনি থ্যাঙ্কস। আমরা এই আসানগঞ্জ বলে একটা জায়গায় পৌঁছে তোমাকে একটু কষ্ট দেব। ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে যায় রাহুল। অবশ্য লোক দুটোকে তা বুঝতে দেয় না। বলে, কীরকম কষ্ট? তোমার চোখ বেঁধে ফেলবো, কারণ আসানগঞ্জ থেকে আমরা কোন রাস্তায় যাব সেটা তোমাকে জানতে দিতে চাই না। ঠিক আছে। এয়ারপোর্ট পেরোবার পর গাড়ির স্পিড আরও বেড়ে গেছে। এখন রাহুলরা যেখান দিয়ে যাচ্ছে তার দুধারে প্রচুর গাছপালা, একটানা ক্ষেত, মাঝে মাঝে দু একটা মজা খাল, খালের ওপর বাঁশের সাঁকো, এসবের ফাঁকে ফাঁকে গ্রাম, টিন বা টালির চালের বাড়িঘর। উল্টো দিক থেকে 10 মিনিট 15 মিনিট পরপর ট্রাকের কনভয় গাঁক গাঁক করতে করতে কলকাতার দিকে ছুটে যাচ্ছে। নাম্বার প্লেট দেখে রাহুল বুঝতে পারল ওগুলো আসছে দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক কি তামিলনাড়ু থেকে। গোঁফ নেই লোকটা একসময় বলে, তুমি আমাদের সঙ্গে যেভাবে কোঅপারেট করছো তাতে আমরা খুব খুশি। হে দুটোর আর দরকার নেই, কি বলো? বলে রিভলভার দেখিয়ে দেয়। সে দুটো রিভলভার এখনও রাহুলের কানের ওপর ঠেকানো রয়েছে। রাহুল একটু হাসে, শুধু উত্তর দেয় না। গোঁফ নেই আর গোঁফওয়ালা তাদের রিভলভার পকেটে পুড়ে ফেলে। তারা ধরে নিয়েছে রাহুল কোনো রকম গোলমাল করবে না। গোঁফওয়ালা বলল, তুমি চাইনিজ খেতে খুব ভালোবাসো? কি করে জানলেন? উত্তর না দিয়ে গোঁফওয়ালা বলে, তুমি আর তোমার বন্ধু শান্তনু মাঝে মাঝে তো ল্যান্সডাউন রোডে সাংহাই রেস্তোরাঁয় চাইনিজ খেতে যাও। তোমার বাবা ওখান থেকে সপ্তাহে 2 দিন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর অ্যাসপারাগাস স্যুপ কিনে নিয়ে যান বাড়িতে, তাই না? দেখা যাচ্ছে এরা তাদের ওপর অনেক দিন লক্ষ্য রেখে বহু খবর জোগাড় করেছে। সে এ ব্যাপারে কোনো প্রশ্ন না করে বলে, হ্যাঁ। তোমার জন্যে আমরা মিক্সড ফ্রাইড রাইস, ফ্রাইড প্রন, বাটার ভেটকি নিয়ে যাচ্ছি। তুমি পেস্তা দেওয়া আইসক্রিম ভালোবাসো, কিন্তু এই গরমে আইসক্রিম গলে যাবে, তাই জল ভরা তালশাঁস সন্দেশ নিয়েছি। ডিনারটা মনে হয় খুব খারাপ হবে না। রাহুল সঙ্গে সঙ্গে সায় দেয়, না না, একেবারেই না, আমি ফ্রাইড প্রন, বাটার ভেটকি টেটকি খুব ভালোবাসি। ব্রেকফাস্ট আর লাঞ্চে কি খাও? আপনারা এত খবর রাখেন আর এটা জানেন না? গোঁফ নেই একটু থিতিয়ে যায়, তারপর হাসি মুখে বলে, সত্যি জানি না, তোমাদের বাড়ির ভেতর তো কখনো যাওয়া হয়নি। যা খেতে চাইবে সব জোগাড় করে দেব। ঠিক আছে, আপনারা যা দেবেন তাই খাবো। খানিকক্ষণ চিন্তা করে গোঁফ নেই বলে, আচ্ছা ঠিক আছে, ওটা আমাদের ওপর ছেড়ে দাও। গাড়ি চলেছে তো চলেছেই। বেলা পড়ে আসছিল ক্রমশ। রোদের রং হলুদ হয়ে যাচ্ছে। দুটো লোক সমানে কথা বলেই যাচ্ছিল। একজন থামে তো আর একজন শুরু করে। ওরা জানতে চাইছিল রাহুলের স্কুলের কথা, স্যাররা কে কেমন মানুষ, কীরকম পড়ান, জুরাসিক পার্ক নামে যে দারুণ একখানা ছবি এসেছে সেটা সে দেখেছে কিনা, না দেখে থাকলে যেন দেখে নেয়, এই সব।
রাহুল অন্যমনস্কর মতো হু হা করে যাচ্ছিল। আসলে সে ভাবছিল সন্ধ্যের সময় গাড়িটা যখন আসানগঞ্জে পৌঁছবে গোঁফওয়ালারা তার চোখ বেঁধে দেবে। চোখ বন্ধ থাকলে কিছুই তো আর দেখা বা করা যাবে না। যা করার আসানগঞ্জে পৌঁছবার আগেই তাকে করতে হবে। কিন্তু কি করা যায় সেটাই মাথায় আসছে না রাহুলের। দুধারে দুজন পাহারাদার গা ঘেঁষে বসে আছে। তাছাড়া গাড়িটাও ছুটছে প্রচণ্ড স্পিডে। দরজা খুলে লাফিয়ে যে বেরিয়ে যাবে তারও কোনো উপায় নেই। ভাবতে ভাবতে মস্তিষ্কে একটা প্ল্যান এসে যায় রাহুলের। আস্তে আস্তে সিটে হেলান দিয়ে সে চোখ বোঝে, যেন গাড়ির ঝাঁকুনিতে আর ক্লান্তিতে ঘুম এসে গেছে। কি শরীর খারাপ লাগছে নাকি? হতেই পারে, একটা না এতক্ষণ মোটর জার্নি, তার ওপর এত গরম। ইচ্ছে করলে তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমোতে পারো। গোঁফ নেই আদরের ভঙ্গিতে রাহুলের হাতে একটা হাত রেখে বলে। না ঠিক আছে, একটু জল। গোঁফ নেই ড্রাইভারকে বলে, এই আজিজ, তোর কাছে ওয়াটার বটলটা ছিল না? দেখ তো জল আছে কি না। ড্রাইভারটার নামটা জানা হয়ে গেল রাহুলের। আজিজ বলে, কখন ফুরিয়ে গেছে? ওহো, মুশকিল হলো। এক কাজ কর স্বপন, রাস্তায় টিউবওয়েল চোখে পড়লে ওয়াটার বটলটা ভরে নিস। হ্যাঁ, তাই নিতে হবে। আচ্ছা, তাহলে গোঁফ নেই লোকটার নাম স্বপন। সে এবার রাহুলের ডান পাশের গোঁফওয়ালাকে বলে, রাস্তার ওধারে নজর রাখিস তো সুবল, টিউবওয়েল ওদিকেও থাকতে পারে। আচ্ছা, গোঁফওয়ালা অর্থাৎ সুবল ঘাড় হেলিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে। স্বপন, সুবল, আজিজ মনে মনে নাম তিনটে মুখস্থ করে ফেলে রাহুল। আরও অনেকটা যাবার পর সূর্য যখন ডুবে যাচ্ছে, পশ্চিম দিকের গাছপালার মাথা শেষ বেলার রোদে লাল হয়ে উঠেছে, ঠিক সেই সময় স্বপন চেঁচিয়ে ওঠে, আজিজ, এই গাড়ি থামা। সবুজ অ্যাম্বাসেডর দুরন্ত গতিতে ছুটতে ছুটতে শব্দ করে থেমে যায়। দেখা গেল রাস্তার বাঁ ধারে একটা কুয়োকে ঘিরে ছোটোখাটো ভিড়। ওদের সবাই নানা বয়সের মেয়ে মানুষ। ওদের সঙ্গে একটা করে মাটি বা পেতলের কলসি। একজন দড়ি টেনে টেনে কুয়ো থেকে জল তুলছে আর অন্যরা অপেক্ষা করছে। কাছাকাছি কোথাও নিশ্চয়ই গ্রাম আছে, ওরা সেখান থেকে জল নিতে এসেছে। স্বপন বলে, রাহুলবাবু, তোমরা একটু ওয়েট করো, আমি কুয়ো থেকে জল নিয়ে আসি। রাহুল সাড়া দেয় না, যেন ঘুমিয়ে পড়েছে এমন ভাব করে কাত হয়ে থাকে। স্বপন আজিজের ওয়াটার বটলটা হাতে ঝুলিয়ে কুয়োর দিকে চলে যায়। রাহুল মনে মনে ভেবে নেয় জল নিয়ে স্বপনের ফিরে আসতে মিনিট 5 বেশি লাগবে না, আর এই সময়টা খুবই দামি। যা করার এর মধ্যেই করে ফেলতে হবে। আস্তে আস্তে ডান দিক ফিরে চোখের পাতা অল্প একটু খুলে রাহুল দেখতে পায় সুবল জানলার বাইরে তাকিয়ে তাকিয়ে সিগারেট খাচ্ছে, আর আজিজ খুব মন দিয়ে উইন্ডস্ক্রিনের ওধারে কি যেন দেখছে। দুজনের কারো তার দিকে লক্ষ্য নেই। এর চেয়ে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। নিঃশব্দে সে ওধারের দরজা দিয়ে নেমে যায়। কুয়োর দিকে যাওয়াটা নিরাপদ নয়, সেখানে স্বপন রয়েছে। রাহুল সবুজ অ্যাম্বাসাডার আর স্বপনের ওপর চোখ রেখে খুব সাবধানে উল্টো দিকে কয়েক পা গিয়ে ছুটতে শুরু করে। এদিকটায় বাড়িঘর গ্রাম ট্রাম কিচ্ছু নেই। জায়গাটাও সমতল নয়, উঁচু নিচু। যতদূর চোখ যায় ঢেউ খেলানো ফাঁকা মাঠ, মাঝে মাঝে ঝোপঝাড়। ছুটতে ছুটতে রাহুল ভাবল, সবার আগে স্বপনদের চোখের আড়ালে যাওয়া দরকার। তারপর ঠিক করবে কি করে কলকাতায় ফেরা যায়। তার সঙ্গে 40 টাকার মতো আছে। বাস বা ট্রেন যাই পাওয়া যাক, ওই টাকায় কলকাতার টিকিট হয়ে যাবে। শুধু আফসোস হচ্ছে শান্তনুদের ওই ক্যাসেটগুলো গাড়িতেই পড়ে রইল। ওগুলো আনলে অতটা ওজন নিয়ে দৌড়তে অসুবিধে হতো। স্বপনের মাথার ভেতর মনে হয় একটা ক্লোজ সার্কিট টিভি বসানো রয়েছে। হঠাৎ বোধহয় বুঝতে পারে রাহুল গাড়ির ভেতর নেই। দ্রুত ঘুরে দাঁড়ায় সে। যা ভেবেছিল তাই, গাড়িতে আজিজ আর সুবল রয়েছে শুধু। বিদ্যুৎ গতিতে স্বপন অ্যাম্বাসাডারটার কাছে চলে আসে, চিৎকার করে বলে, তোরা একদম ইডিয়েটস! ছেলেটা ভাগলো আর তোরা এখানে হাঁ করে বসে আছিস। বেরিয়ে আয়, কুইক! ওকে খুঁজে বার করতেই হবে, নইলে ভীষণ বিপদ। আজিজ আর সুবল গাড়ি থেকে লাফিয়ে নেমে পড়ে।
এধারে ওধারে তাকিয়ে অনেক দূরে ওরা একটা ছোটোখাটো টিলার মাথায় রাহুলকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে শিকারি কুকুরের মতো সেদিকে ছুটতে থাকে। রাহুল দৌড়তে দৌড়তে মাঝে মাঝে পেছন ফিরে তাকাচ্ছিল। সে স্বপনদের দেখতে পেয়েছে, যদিও তাদের মধ্যে 300-400 গজের দূরত্ব, আর সে নিজে চ্যাম্পিয়ন স্প্রিন্টার, তবু ছোটার গতি আরও বাড়িয়ে দেয়। রুক্ষ পাথুরে মাটির ওপর দিয়ে হরিণের মতো যেন উড়ে যাচ্ছে রাহুল। সে জানে এ জন্মে তাকে ধরা স্বপনদের পক্ষে সম্ভব নয়। তবে একটাই ভয়, ওরা যদি পেছন থেকে গুলি টুলি ছুঁড়ে বসে। অবশ্য অত দূর থেকে ছুটন্ত অবস্থায় টার্গেটে গুলি লাগানো সহজ নয়। প্রায় 2 কিলোমিটার দৌড়াবার পর খানিকটা দূরে একটা নদী চোখে পড়ল। নদীটা একসময় বিরাট ছিল, কিন্তু দুধারে খাত অনেকটা শুকিয়ে গেছে। মাঝখানে 50 গজের মতো সরু জলের ধারা। সেখানে স্রোত আছে কি নেই বোঝা গেল না। নদীটার এপারে ওপারে অসংখ্য বক মৌনি বাবাদের মতো বসে আছে। রাহুল থমকে দাঁড়িয়ে যায়, তারপর পলকের জন্য ঘুরে তাকাতেই চমকে ওঠে। স্বপনরা তার পিছু ছাড়েনি। মাঝখানের দূরত্বটা সেই 300-400 গজের মতোই রয়ে গেছে। তবে আগে 3 জন একসঙ্গে প্রায় গায়ে গা ঠেকিয়ে আসছিল, এখন তারা কৌশলটা পাল্টে ফেলেছে। স্বপন আসছে অনেকটা ঘুরে ডান দিক থেকে, আর আজিজ বাঁ দিক থেকে, আর সুবল সোজাসুজি। তার মানে নদীর দিকে যাওয়া ছাড়া উপায় নেই। রাহুল তরতর করে নেমে যায়। সে খুব ভালো সাঁতার জানে, অ্যান্ডারসন ক্লাবে ছোটবেলা থেকে শিখে আসছে। কিন্তু তার দরকার হলো না, নদীতে জল মোটে কোমর সমান। রাহুলকে দৌড়ে আসতে দেখে বকেরা কক কক আওয়াজ করে ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে যেতে লাগলো। নদী পেরিয়ে ওপারে উঠে সিকি কিলোমিটার যেতেই পাতলা জঙ্গল। সেটা পার হলেই মস্ত একটা টিলা। টিলার মাথায় জঙ্গল ঘন হয়ে আছে, তার ভেতরে প্রকাণ্ড একটা ভাঙাচোরা বাড়ি। একসময় হয়তো রাজপ্রাসাদ ছিল। টিলায় উঠে আবার পেছন ফেরে রাহুল। স্বপনরা এখনও তাড়া করে আসছে। এদিকে সূর্য প্রায় ডুবে গেছে, আবছা অন্ধকার নামতে শুরু করেছে সব দিকে। রাজবাড়িতে ঢোকা ছাড়া উপায় নেই রাহুলের। জঙ্গল ঠেলে আরও কিছুটা যাবার পর বিশাল গেট, লোহার পাল্লা কবেই ভেঙে গেছে। পাশে নহবতখানার একই হাল। রাহুলের পায়ের শব্দে শুকনো পাতার ওপর দিয়ে সরসর করে গিরগিটি আর নানা ধরনের পোকামাকড় ছুটে যেতে লাগলো। কোথায় যেন 3-4টে তক্ষক কেঁপে উঠল। রাহুল রাজবাড়িতে ঢুকে পড়ে। আপাতত এখানে তাকে লুকিয়ে থাকতে হবে। তারপর ঠান্ডা মাথায় ভাববে কি করে স্বপনদের চোখে ধুলো দিয়ে কলকাতায় পৌঁছানো যায়। গেট পেরোতেই অনেকটা ফাঁকা জায়গা। বোঝা যায় সেখানে একসময় বাগান ছিল, এখন শুধুই আগাছা। তার ভেতর পাথরের তৈরি অনেকগুলো হাত পা ভাঙা পড়ি মুখ থুবড়ে পড়ে আছে। একটা মস্ত ফোয়ারাও দেখা গেল, তবে সেটা আস্ত নেই। পড়িগুলোর মতোই তার হাল। আগাছার ভেতর দিয়ে একটু এগোলেই চওড়া চওড়া অনেকগুলো শ্বেত পাথরের সিঁড়ি। সিঁড়ি ভেঙে একতলার একটা প্রকাণ্ড হল ঘরে চলে আসলো রাহুল। মেঝেতে 1 ফুট ধুলোবালি জমে আছে। হলটাকে ঘিরে 10-12টা ঘর, কিন্তু কোনোটারই দরজা জানলা নেই। সব হা হা করছে। না, এখানে লুকিয়ে থাকা যাবে না, স্বপনরা ঠিক ধরে ফেলবে। হলের ডান দিক দিয়ে দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়ি ভেঙে তরতর করে ওপরে উঠে যায় রাহুল। দোতলাটা ঠিক নিচের তলার মতো। বিরাট হল ঘর ঘিরে এখানেও অনেকগুলো ঘর, কিন্তু সেগুলোর দরজা জানলা কবেই লোপাট হয়ে গেছে। রাহুল এমনিতে খুব সাহসী ছেলে, কিন্তু এখন একেবারে দিশেহারা হয়ে পড়ে। কি করবে, কোথায় লুকোবে যখন ঠিক করতে পারছে না, সেই সময় চাপা ঘষা ঘষা গলায় কে যেন বলে ওঠে, কোনো ভয় নেই, ডান পাশে সিঁড়ি আছে, সোজা ছাদে চলে যাও। রাহুল চমকে ওঠে। তার সারা গায়ে কাঁটা দেয়। ভয় কাঠ হয়ে চারপাশে তাকাতে থাকে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। সেই গলাটা আবার শোনা যায়, দাঁড়িয়ে থেকো না, ওরা এসে পড়লো বলে। সাহস করে এবার রাহুল জিজ্ঞাসা করে, কাদের কথা বলছেন? যারা তোমাকে তাড়া করে নিয়ে এসেছে। আপনি কি করে জানলেন? ছাদের আলসের কাছে দাঁড়িয়েছিলাম, চোখে পড়ল। আপনি কে? তোমার বন্ধু, চলো শিগগিরই চলো।
একরকম তাড়া দিয়ে দিয়ে রাহুলকে অদৃশ্য কেউ সিঁড়ির দিকে নিয়ে যায়। দেখা না গেলেও ওপরে উঠতে উঠতে সে টের পায় তার পাশাপাশি একজন আছে। ছাদটা জঞ্জালে বোঝাই, একধারে ভাঙা আলমারি, খাট এবং অন্যান্য বাতিল আসবাব ডাঁই হয়ে আছে। আর একদিকে লোহার দরজাওয়ালা এক ঘর। ঘরে যে লোহার দরজা লাগানো হয় সেটা এই প্রথম দেখল সে। রাহুল কিছু বলতে যাচ্ছিল, হঠাৎ সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া যায়। সেই সঙ্গে স্বপনদের গলা ভেসে আসে। মনে হচ্ছে দোতলাতেও নেই, এই ছাদে চল, ছাদে চল, হ্যাঁ কুইক কুইক। সুবল এক সময় বলে ওঠে, এই বাড়িটা খুব চেনা চেনা মনে হচ্ছে, অনেক দিন আগে একবার এসেছিলাম না? রাইট, নির্মলকে নিয়ে এসেছিলাম, তুই তার মাথায় গুলি করেছিলি। আমি একা নই, তোরা দুজনেও ছিলিস। আজিজের বুলেট লেগেছিল নির্মলের পেটে আর তোরটা ওর বুকে। আজিজ বলে, এ বাড়িতে আজ আর একটা মার্ডার হবে বলে মনে হচ্ছে। শুনতে শুনতে বুকের ভেতরটা হিম হয়ে আসে রাহুলের। কানের কাছে সেই ঘষা গলাটা ফের শুনতে পায় সে। নার্ভাস হয়েও না, চট করে ভাঙা আলমারি টালমারিগুলোর পিছনে লুকো। রাহুল আর দাঁড়ায় না, দৌড়ে আসবাবের স্তূপের আড়ালে গিয়ে গুটিসুটি মেরে বসে। গরমকালের সন্ধে বলে অন্ধকার এখনও তেমন ঘন হয়নি, তাই সে দেখতে পেল স্বপনরা ওপরে উঠে আসছে। 11 সাইডে ফুটবল খেলার মাঠের মতো ছাদটা বিশাল। স্বপনরা এ মাথা থেকে ও মাথায় 3-4 বার উন্মাদের মতো ছোটাছুটি করল। এইটুকু বাঁচোয়া রাহুলের দিকে ওরা আসেনি। ওরা যে খুবই দুশ্চিন্তায় পড়ে গেছে সেটা ওদের কথাবার্তা শুনেই মনে হলো। ছোকরাটা গেল কোথায়? কি জানি, ওকে তো ওই ছাদেই উঠতে দেখলাম। এর ভেতরে উবে গেল নাকি? চল কার্নিসগুলো একবার দেখি। গোটা ছাদের ধার ঘেঁষে ঘুরে ঘুরে অনেকখানি ঝুঁকে কার্নিস দেখল স্বপনরা। তারপর হতাশ হয়ে ছাদের মাঝখানে চলে এলো। ছাদে ওঠার তো একটাই সিঁড়ি, ওপর থেকে লাফ না দিলে আমাদের চোখে ধুলো দিয়ে নিচে নামার কোনো উপায় নেই। তাহলে কোথায় উবে গেল? হঠাৎ আজিজ বলে ওঠে, আরে ওই ঘরটা তো দেখা হয়নি, চল চল, নিশ্চয়ই ওর ভেতরে লুকিয়ে আছে। লোহার দরজাওয়ালা ঘরের দিকে আঙুল বাড়িয়ে দেখায় সে। তারপর 3 জনে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে সেই ঘরটায় ঢোকে। সঙ্গে সঙ্গে কর্কশ আওয়াজ করে দরজা আচমকা বন্ধ হয়ে যায়। রাহুলের মনে হলো কেউ যেন বাইরে থেকে জোর করে পাল্লা আটকে দিয়ে শেকল তুলে দিল। স্বপনদের চিৎকার ভেসে আসে, ওরা ভীষণ ভয় পেয়ে গেছে। চেঁচাতে চেঁচাতে পাগলের মতো তারা দরজায় লাথি মেরেই চলেছে, কিন্তু কেউ সাড়া দিল না। দম বন্ধ করে বসেছিল রাহুল। সে জানত তার সেই অদৃশ্য বন্ধুর গলা একসময় সে শুনতে পাবে। শোনা গেল, এসো এসো। রাহুল আড়াল থেকে উঠে আসতেই অশরীরী এবার বলে, তোমার নামটা এখনো তো জানা হয়নি ভাই। রাহুল তার নাম বলে। এসো আমার সঙ্গে। কিন্তু কোথায়? এসোই না, তোমার সঙ্গে ভালো করে কথা বলার তো সময়ই পাইনি। খানিক আগে আলসের গায়ে দাঁড়িয়েছিলাম, দেখলাম 3টে বদমাস তোমাকে তাড়া করে নিয়ে আসছে। ওই পাজিগুলোর পাল্লায় পড়লে কি করে? সব জানিয়ে দেয় রাহুল। এবার বুঝলাম। জানো, একদিন ওরা আমাকে কিডন্যাপ করে এই বাড়িতে নিয়ে এসেছিল, তারপর গুলি করে মারে। রাহুল চমকে ওঠে। গুলি করার কথা স্বপনদের মুখে আগেই শুনেছে সে। রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করে, আপনার নাম কি নির্মল? হ্যাঁ, আমার নাম নির্মল সেন। আপনাকে কিডন্যাপ করে এনে খুন করেছিল কেন ওরা? নির্মল জানায়, স্বপনদের একটা ব্যাংক ডাকাতি দেখে ফেলেছিল সে। যাতে পুলিশের কাছে মুখ খুলতে না পারে সেজন্য তাকে পুরো রাজবাড়িতে নিয়ে এসে গুলি করে মারা হয়। এতদিন পর ওদের পেয়েছি, আর ছাড়ছি না। কথায় কথায় ওরা একতলায় নেমে আসে।
কিছুক্ষণ আগে স্বপনদের তাড়া খেয়ে নদীর দিক থেকে এ বাড়িতে ঢুকেছিল রাহুল। নির্মল তাকে নদীর উল্টো দিকে রাজবাড়ির বাইরে একটা কাঁচা রাস্তায় নিয়ে এলো। বলল, এই পথটি ধরে মিনিট 20 হাঁটলে রেল স্টেশন পড়বে। ওখান থেকে কলকাতা ট্রেন পাবে। তোমার কাছে টিকিট কাটার টাকা আছে তো? হ্যাঁ আছে। 8:30টার ট্রেনটা ধরলে ভোরে কলকাতায় পৌঁছবে। খেয়েই তোমার বাবাকে স্বপনদের কথা জানাবে। কালই যেন ওদের অ্যারেস্ট করা হয়। যতক্ষণ না পুলিশ আসছে আমি ওদের আটকে রাখবো। আচ্ছা। আর একটা কথা। কি? আমাদের বাড়ি টালিগঞ্জের 13 নম্বর রজনী মণ্ডল লেনে। সেখানে তোমাকে একটা খবর দিতে হবে। আমার মা, বাবা আর দাদারা জানেন আমি নিরুদ্দেশ হয়ে গেছি। পুলিশ অনেক চেষ্টা করেও আমাকে খুঁজে পায়নি। কি করে আর পাবে? আমি তো খুন হয়ে গেছি। মা বাবাকে এই কথাটা একটু জানিও। রাহুল একটু চুপচাপ হয়ে গেল। তারপর বলল, আপনি আমাকে বাঁচালেন, কিন্তু আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না। কোনোভাবেই কি একবার দেখা দেওয়া যায় না? বলতে বলতে তার গলা ভারী হয়ে আসে। না, আমার শরীরের সবকিছু গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে ছড়িয়ে গেছে। সেগুলো এখনো একসঙ্গে জড়ো করতে পারলে আমার সলিড চেহারাটা দেখতে পেতে। কিন্তু সেটা যখন হচ্ছে না, আমাদের টালিগঞ্জের বাড়িতে যাও, ওখানে আমার একটা ফটো আছে। জোরে নিঃশ্বাস ফেলে রাহুল বলে, নিশ্চয়ই যাব আপনাদের বাড়িতে। আর দেরি করো না, 8:30টার ট্রেনটা কিন্তু ধরতেই হবে। দেখি এবার ওধারে খুনেগুলো কি করছে। রাহুল তবু দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর ডাকে, নির্মলদা, নির্মলদা, কোথায় গেলে? সাড়া পাওয়া যায় না। আরও 2-4 বার ডাকাডাকির পর স্টেশনের দিকে হাঁটতে শুরু করে রাহুল। পরদিনই স্বপনরা ধরা পড়ে যায়। তার পরের দিন বাবার সঙ্গে রজনী মণ্ডল লেনে গেল রাহুল। নির্মলের খবরটা পাওয়ার পর তার মা, বাবা, দাদারা অঝরে কাঁদতে লাগলেন। তবে রাহুলকে আদরও করলেন খুব। আসার সময় নির্মলের একটা ফটো চেয়ে আনলো রাহুল। ভারী সুন্দর দেখতে নির্মলকে। 18-19 বেশি হবে না। সারা মুখে উজ্জ্বল হাসি। ফটোটা এনলার্জ করে বাঁধিয়ে নিজের ঘরে টাঙিয়ে রাখে রাহুল। সে ঠিক করে ফেলেছে বাবাকে নিয়ে মাসে একবার অন্তত সেই পুরো রাজবাড়িটায় যাবে। বাতাসে ছড়িয়ে যাওয়া শরীরের অংশগুলো নির্মল নিশ্চয়ই একদিন না একদিন জড়ো করে ফেলবে ঠিক। আর যদি নাও পারে, তার সঙ্গে কথা তো বলে আসতে পারবে। শুনছিলেন আজকের গল্প পুরনো রাজবাড়িতে। রচনা প্রফুল্ল রায়। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী।